বৃষ্টি, ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বের জনজীবন স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজারে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 পার্বত্য জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাওরে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। বাঙ্গা বেচতে বেচতে মনে হয় অন্তত 150 থেকে 200 হাজার টাকা বাঙ্গা। চুলা জ্বলতেছে না, অবস্থা খুব খারাপ। সবাই বাইতে বাইতে দিছি, রান্তা ভারি না। আমরা রাস্তার মাঝে বইয়ে রয়েছি, আমরা ঘরে থাকার কোনো স্থায়ী নাই। ওনারা আজকে 3-4 দিন পর্যন্ত পানিবন্দী। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে 2500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2,15,00,000 টাকা সহায়তা। প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। বছর শেষে সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামায়াত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় 15 নয় 27% লভ্যাংশ পাবে বাংলাদেশ। জাপানের সঙ্গে চুক্তির পথে সরকার। লাভজনক, বলছেন বিমান প্রতিমন্ত্রী। খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। পাল্টা জবাবে বাহরাইন, কাতার ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। এবং মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াই এমবাপে। রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড় ধসার পানিতে ডুবে মৃত্যু বাড়ছে, উদ্বেগ। এছাড়া হাওর অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ঢুকছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসাবাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ হয় এক কিশোরী। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হুহু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় পানি নেমে আসার সম্ভাবনা রয়েছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদীসহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল, বান্দরবানে আছেন NA জাকির এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, টানা বর্ষণ, পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। আমরা আছি এই মুহূর্তে বাঁশখালী এলাকায়। এখানকার বিভিন্ন জায়গায় সকাল থেকে আমরা গেছি এবং আমরা দেখেছি লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেকটা মানবেতর অবস্থায় জীবনযাপন করছে। শুধু এই বাঁশখালী এলাকা নয়, নগরের আমরা বিভিন্নভাবে যেমন জলাবদ্ধতা দেখেছিলাম, তেমনি হাটাজারি, রাউজান থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনের সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা দেখেছি টানা বর্ষণের কারণে, সেখানে পাহাড়ি ঢলের কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আমরা এখানে আসার পর দেখেছি যারা সাধারণ মানুষের যে ঘরবাড়িগুলো রয়েছে অনেকটাই পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং দোকানপাট থেকে শুরু করে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখেছি হাঁটু থেকে কোমর সমান পানিতে কিন্তু ডুবে রয়েছে। এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, বেকায়দায় পড়তে হচ্ছে। অনেকে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে গেছে, আবার যারা আশ্রয় কেন্দ্রে যায়নি আমরা দেখেছি একদিকে যেমন কারেন্ট নেই, তেমনি ঘরের মধ্যে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি। সেক্ষেত্রে সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে, যদিও সেটি চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল, তারপরেও অনেকেই আসছে ত্রাণ সামগ্রী নিয়ে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং যদি ফসলের কথা বলি, বিস্তীর্ণ এলাকা, ফসলি যে জমি রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মাছের যে ঘের রয়েছে, পুকুর রয়েছে, সব জায়গা থেকে কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমরা দেখেছি গ্রামবাসী যারা রয়েছে সে বন্যার মধ্যে অনেকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। এছাড়া যারা সাধারণ মানুষজন রয়েছে যারা প্রতিদিন বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হন, তারও আমরা দেখেছি আসলে ঘর থেকে বের হয়ে কাজের চেষ্টা করছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছোট শিশু থেকে শুরু করে যারা আছে। আমরা এই যাদের বিভিন্ন ঘরে যাওয়ার চেষ্টা করেছি, সেখানে আমরা দেখেছি তারা অনেকটা অসহায় অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের যে গুনাগড়ি এলাকা, খানখানাবাদ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। তবে আজকে সকাল থেকে অন্যান্য গত 5 দিন ধরে যে ধরনের বৃষ্টি হয়েছিল আজকে তেমনটা বৃষ্টি হয়নি, সেটি হচ্ছে আসার কথা। তবে মাঝে মাঝে গুড়ি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি কমে আসলে হয়তো বন্যা পরিস্থিতিরও উন্নতি ঘটবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারেও বন্যার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, যেহেতু গত 5 দিন টানা বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে আমরা লক্ষ্য করছি, যেহেতু পাহাড়ি ঢল এবং যে জোয়ারের পানি ঢুকছে এবং সেই ঢোকাতে পানি কিন্তু এখনো কমেনি। আমরা যে কক্সবাজার যে টেকনাফ সড়কটি রয়েছে সেই টেকনাফ সড়কে রয়েছে, কিন্তু এখনো পানিতে ডুবে রয়েছে। বড় বড় যে দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে পড়ে আছে। রাস্তার দুই পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি 5 কিলোমিটার রামুর কাটির মাথা এলাকায় 5 কিলোমিটার এলাকা রাস্তা ডুবে রয়েছে, সেখানে গাড়ি চলাচল কিছুটা যাতায়াতে কষ্ট হচ্ছে। ভারী যানবাহন যেগুলো উঁচু বা যানবাহন রয়েছে সেগুলো যাচ্ছে, কিন্তু বাকি যে যানবাহনগুলো রয়েছে যেগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আটকে পড়ে আছে। আর যদি বলা হয় কক্সবাজারে প্রায় স্থানীয় জনপ্রতিনিধি শুরু করে যারা সুশীল সমাজ রয়েছে তারা বলছে 5 লাখের বেশি, 4 থেকে 5 লাখের কাছাকাছি মানুষ এখন পানিবন্দী রয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং রামু থেকে শুরু করে সদর উপজেলা এসব জায়গায় মানুষ পানিবন্দী হয়ে তারা কষ্ট পাচ্ছে। গত 5 দিন ধরে তাদের কাছে কোনো শুকনো খাবার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি, সেটি তারা অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে আসলে লক্ষ্য করেছি বাড়ি পানিতে ডুবে রয়েছে এবং ডুবে যাওয়া যেখানে রান্না হচ্ছে না সেখানে আমরা লক্ষ্য করছি আজকে
5 দিন পর অনেকেই ঘর থেকে বের হয়ে এসেছে এবং এইসব পানি ডিঙিয়ে কিন্তু অনেকেই ঠেলা গাড়ির উপরে উঠে কিন্তু শুকনো খাবার আনতে গিয়েছেন, সেই দৃশ্যগুলো আমরা লক্ষ্য করছি। তবে পাহাড় ধসের ঘটনায় এই পর্যন্ত 21 জনের মতো মৃত্যু হয়েছে। সর্বোপরি যদি বলতে হয়, কক্সবাজারে যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু যেভাবে আসলে মানে উন্নতি হওয়ার কথা সেটি হয়নি, যেহেতু জোয়ারের পানি, পাহাড়ি ঢল সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে পানির যে চাপ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এনা জাকিরের কাছে। পাহাড়ি জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনো কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে জেলা শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগর, বালাঘাটা, কালাঘাটা সহ জেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনো প্লাবিত, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এবং সেখান থেকে বিভিন্ন আশ্রয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা খবর নিয়ে জেনেছি 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি জনস্বাস্থ্য প্রকৌশল থেকে বিশুদ্ধ খাবার পানি, পৌরসভার পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে কষ্টে রয়েছে পানিবন্দী মানুষ, যারা বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে, তারা কিন্তু বাড়িঘর থেকে বের হতে পারছে না, বাজারঘাটে যেতে পারছে না, চারিদিকে পানি, রাস্তাঘাট ডুবে গেছে। এই কারণে কিন্তু তারা সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে কি বৃষ্টিপাত কিছুটা থেমেছে, হয়তো এই বৃষ্টিপাত যদি থেমে থাকে তাহলে সন্ধ্যা নাগাদ হয়তো বন্যা পরিস্থিতি আরো কিছুটা উন্নতি হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যার সবশেষ খবর। এখন আমরা যাব সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে হিমাদ্রি শেখর। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকায় কিন্তু সুরমা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। যেমন আজকে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, আজকে এবং আগামীকালকে ভারী বর্ষণ এবং অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হলেও সুনামগঞ্জে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাগুলি এখনও নিমজ্জিত হয়ে যায়নি। এবং আমরা লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, পুরো প্রশাসন কিন্তু সেই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং 12টি উপজেলাতে শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি। পাশাপাশি এই যে সুরমা নদী এবং কুশিয়ারা নদীতে কিন্তু সুনামগঞ্জের 7টি সীমান্ত নদীর পানি, পাহাড়ি ঢলের পানি কিন্তু প্রবাহিত হয় এবং এই সুরমা নদী দিয়ে কিন্তু পানি অন্য নিচুর দিকে ধাবিত হয়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গতকালকে যেভাবে পানি বৃদ্ধির হার ছিল, আজকে কিন্তু পানি সেভাবে বাড়েনি এবং মানুষ কিছুটা স্বস্তি ফেলছেন, কারণ আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে উজানেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সুনামগঞ্জেও প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে 213 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আসলেও পানি কিন্তু বিপদসীমা ছাড়িয়ে যায়নি। এবং লোকজন বলেছেন যে এখানকার যে অবস্থা, অর্থাৎ এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে এই আগামী একদিন পরই এই অবস্থা থেকে আরেকটু উন্নতি হবে এবং সুরমা নদীর যে পাহাড়ি ঢলের পানি সেটা দ্রুত গতিতে প্রবাহিত হয়ে এই এলাকার একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি বা এই যে পাহাড়ি ঢলের পরিস্থিতি তাহলে দ্রুতই উন্নতি হবে এবং তারা জানিয়েছেন যে আগামীকালকে পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং আগামীকালকে যদি অতি ভারী বর্ষণ না হয় তাহলে সুনামগঞ্জের এই পরিস্থিতি দ্রুত উন্নতি হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার খবর জানছিলাম সারা দেশ থেকে। ছুটির দিন সকালে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। মিরপুর নিউ মার্কেটে সড়কেও জমে যায় পানি, তলিয়ে যায় কারওয়ান বাজারও, বিভাগে পড়েন ক্রেতা বিক্রেতা। আগামী 2 দিন দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছুটির দিনের সকালে ঝুম বৃষ্টি রাজধানীতে, কমেছে কয়েকদিনের ভ্যাপসা গরম, তবে সেই স্বস্তির সঙ্গে বেড়েছে নগরবাসীর ভোগান্তিও। প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষকে পড়তে হয় বিপাকে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমলেও সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে মিরপুরে। কাজীপাড়া প্রধান সড়ক জলাবদ্ধতায় ব্যাহত হয় যান চলাচল, বিকল হয়ে পড়ে যানবাহনও। পানির সমস্যা, পানি যায় না, প্রায় 5 ঘন্টা ধরে বসা, খুব পেরেশানি। কাজীপাড়া এমনিতে পানির সমস্যা, বৃষ্টিতে পানি জমে, রাস্তাঘাট পানি ভরে গেছে, তো এই কারণে অনেক সমস্যা হচ্ছে বৃষ্টিতে।
একই চিত্র দেখা গেছে রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও। প্রধান সড়কে হাঁটু সমান পানি মারিয়ে চলাচল করেন পথচারীরা। ভোগান্তিতে পড়েন ফুটপাতের হকার ও পথচারীরা। মার্কেট করতে আসছি পুরোটা ভরা, কিভাবে চলাফেরা করতে সবার কষ্ট হচ্ছে। দোকানের ভিতরে পানি ঢুকে গেছে, আমাদের তো অনেক ভোগান্তি। মালামাল ক্ষতি, ব্যবসার ক্ষেত্রে ক্ষতি, সর্বদিকেই তো ক্ষতি আমাদের। চলতে পারে না, খাইতে পারে না। দেখেন মামা কি অবস্থা, এই রাস্তাঘাট যদি ঠিক না করে তাহলে আমরা চলতে পারব না। পানিতে তলিয়ে যায় কারণ বাজারও। কেনাকাটা করতে এসে বিপাকে পড়েন ক্রেতারা। বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, কাঁচা রোডে এই কারণে, কিন্তু এটা থাকবে না। বর্ষার সিজন, যার জন্য মাছ আসতেছে বেশি। আগে তো ইলিশ মাছ ছিল না, এখন থেকে মানে একটু পাওয়া যায় ইলিশ মাছ। 12 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। সারা দেশেই কিন্তু সেই ভারী থেকে অতি ভারী বর্ষণটা চলছে। এটা আরও 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 13 তারিখ থেকে দেশের উত্তর এবং পূর্ব অংশ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামে। একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে 28 মিলিমিটার বৃষ্টিপাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2,500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15 লাখ টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। এমন অবস্থায় দুর্গত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, দুর্গতদের কাছে 2,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2,15 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহদি আমিন আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহদি আমিন। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুন ভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিসের বংশবিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এ মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্ট।
দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল। এবার ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104-103 ডিগ্রি জ্বর। 2-1 দিন খিঁচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তা মনে করেন একদিনের পরে আবার সেই খিঁচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছেন। বিকট শব্দ শুনে নিচে নেমে আটকা পড়েন আরেকটি বিস্ফোরণে। রাজধানীর বংশালে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, দগ্ধ আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেয়ার জন্য জামায়াত সহ 11 দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিকে শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শুক্রবার বেলা 12টার দিকে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেওয়ার জন্য জামায়াত সহ 11 দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেন তিনি। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। একই দিন সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের কমিটি হয়ে গেছে, জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় দেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি শেষ দিনের বৃক্ষরোপণ করেন মন্ত্রী। তারিফ রহমান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া আছে।
সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয় তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সময় সংবাদকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। মিয়া গোলাম পরওয়ার আরও জানান, আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর।
মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপেই প্রথম গোল করেন। 66 মিনিটে দেমবেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটা করে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে। ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাস লেস ব্লু। ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা। আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ। দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86 বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। আর 3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস। বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল। আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব। আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার দোকানের কর্মচারী নাজবুল।
বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামলে আরেকটি বিস্ফোরণে আটকা পড়েন তারা। পরে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন নাজমুল। শুক্রবার ভোরে পুরান ঢাকার বংশালে একটি ভবনের নিচতলার গোডাউনে হঠাৎ বিকট শব্দ হয়। একই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন ও তার দোকানের কর্মচারী নাজমুল। বিস্ফোরণের শব্দ শুনে কি ঘটেছে তা দেখতে নিচে নামে তারা। ঠিক তখনই ঘটে আরেকটি বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার মধ্যে আটকা পড়েন দুজন। স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে বের করে আনতে পারলেও দেলোয়ারকে আর জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যখন দরজা খুলে আর কি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তখনই ব্লাস্ট হয়েছে। 2.5 কোটি টাকা মাল করছে। এই রিসেন্ট লোন নিছে হন্ডা পাস, ইয়ামাহা, সুজুকি হোলসেল বেচে। দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের প্রায় 8% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 8% মতো ওনার বার্ন আছে, ফেসে কিছু বার্ন আছে, হাতে অল্প কিছু বার্ন আছে এবং পায়ের পাতার কিছু অংশে বার্ন আছে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আমাদের অবজারভেশনে রেখেছি। এখন পর্যন্ত পেশেন্ট আমাদের কাছে ভালোই আছেন। বংশালের মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। নিহত দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেনের দক্ষিণাঞ্চল। রাজধানীর গুলিস্তানে 6 বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে এই ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শিশুটির বাবা মা হকার। বৃহস্পতিবার দিবাগত রাতে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। তখন পার্কে রিয়াদ গাজী নামে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আবদুল্লাহর রিপোর্ট। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার, তার পিপি মডেলে হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3 কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে।
বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ বিদায় ঘিরে মাশহাদের রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। পুরো নগরী প্রকম্পিত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে। শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতেই ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও 2 সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত ও 78 জন আহত হওয়ার দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার নতুন করে ইরান শহর বিমানবন্দর এবং গোলেস্তানের কৌশলগত রেল সেতুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে ফের হামলার দাবি করেছে ইরান। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলেস্তান প্রদেশের কৌশলগত 2টি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর, বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপট্টিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র 2 দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। ভয়াবহ বন্যার মধ্যেই এবার চীনের পূর্ব উপকূলে ধেয়ে আসছে টাইফুন বাডি। শনিবার রাতে এটি ফুজিয়ান ও ঝেজিয়াংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টাইফুন মেইস্যাকের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
গুইগাং শহরের শিজিয়াং এডুকেশন পার্কে আটকা পড়েছেন 12,000-এর বেশি শিক্ষক ও শিক্ষার্থী। এদিকে টাইফুন বাভি মোকাবেলায় ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে নদীর পানিও বাড়তে শুরু করেছে। নৌযান চলাচলে সতর্কতা জারি করে বিপজ্জনক পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1.5 শতাধিক দমকল কর্মী। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই অঞ্চলের এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। আগুনে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। এরই মধ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী বহু এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। এতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। মিশর ম্যাচে হওয়া সমালোচনায় কান দিচ্ছেন না আলবিসেলেস্তারা। প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলন করেননি লিওনেল মেসি সহ মিশর ম্যাচে একাদশে থাকা ফুটবলাররা। আর্জেন্টিনার অনুশীলন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের নিউজ। সমালোচনা সবাই নিতে পারে না। আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে গেছে সেটা নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, বিশ্বের বেশ কিছু নামি দামি গণমাধ্যমও কিন্তু সমালোচনা করেছে। লিওনেল স্ক্যালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব সমালোচনা নিয়ে, তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেসব বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে তিনি আসলে পাত্তা দিচ্ছেন না বা সেগুলি তিনি গায়ে মাখাচ্ছেন না। এমনকি তার ফুটবলাররাও যে এগুলির বাইরে রয়েছে সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেছেন। তারপরেও অবচেতন মনে কোনো কিছু যদি ফুটবলারদের মস্তিষ্কে ঢুকে যায়, সেটা যে তাদের মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও বাধাগ্রস্ত বা প্রভাব বিস্তার করতে পারে। হাই ইন্টেন্স একটা ম্যাচের পর যেই ম্যাচটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল হয়তোবা তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, একেবারে লাস্ট মোমেন্টে বাউন্স ব্যাক করে আসার পর তারা যেমন ফিজিক্যালি যেমন স্ট্রাগল করতে হয়েছে বা অনেক স্টেমিনা খরচ করতে হয়েছে, একইভাবে মেন্টাল স্ট্রেসটাও কিন্তু দুর্দান্তভাবে গিয়েছে। তাই পরের দিনের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেসকে আমরা দেখেছি সাইড বেঞ্চে বসে থাকতে, বাট দলের যে বাকি সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিকই অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা যখন তাদের স্ট্র্যাটেজি সেট করছে নেক্সট ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে, অনুশীলনটা কিন্তু তারা ক্লোজ ডোর করেছে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দুটি জায়গা হচ্ছে তাদের উইং, রাইট উইং এবং লেফট উইং। লেফট উইং কিছুটা কাজ করলেও রাইট উইং কিন্তু মোটামুটি একেবারে নিষ্প্রভ ছিল শুরুর দিক থেকে। আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানটা সেট করেছে সেন্টার দিয়ে, যেখানে লিওনেল মেসি স্কোর করেছেন, তাকে বলের যোগান দেওয়া হয়েছে। কিন্তু মিশর কিন্তু এই জায়গায় আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। মিশরের ফরমেশন এবং সুইজারল্যান্ডের ফরমেশন অনেকটা সেম, অর্থাৎ 4-2-3-1 যে ফরমেশনটা বা লো ব্লক করা, মিডফিল্ড থেকে ফুটবলাররা নিচে নেমে এসে ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা, মোটামুটি এমন একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে। স্বস্তির খবর দিচ্ছি, দলে যে ছোটখাটো ইনজুরির সমস্যা ছিল সেই ইনজুরির সমস্যা আপাতত নাই, কেননা সুইজারল্যান্ডের বিপক্ষেও কানসাসে তাদের কঠিন পরীক্ষার যে সম্মুখীন হতে হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। আর সেটার জন্যই লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে তার ট্যাকটিক্সে যে বাজিটা তিনি দেখিয়েছেন, যে চমকটা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এমন চমক নেই সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, এটা আপাতত বলাই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি, ঢল, প্লাবনে স্থবিরতা। চট্টগ্রাম কক্সবাজারে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 পার্বত্য জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাওরে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। এবং এমবাপের বিরুদ্ধে টানা তৃতীয়বার সেমিতে ফ্রান্স। রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়াম নিয়ে সতর্ক স্পেন। কোয়ার্টার সামনে রেখে মেসির আর্জেন্টিনার অনুশীলন। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।